প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের জন্য যে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের পৌরনীতি ও সুশাসন এই চ্যাপ্টারের প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, নাগরিক অধিকার, কর্তব্য ও মানবাধিকার এই বিষয়টি। এখানে তিনটি বিষয় মূলত আমাদের এই অধ্যায় ভিত্তিক যে আলোচনা, সেখানে নাগরিক অধিকার, কর্তব্য ও মানবাধিকার এই তিনটি বিষয় এখানে আলোচিত হয়েছে। তো আমরা শুরুতে একটু জেনে নেব নাগরিক অধিকার কি, কর্তব্য কি এবং মানবাধিকার কি। প্রিয় শিক্ষার্থী, নাগরিক অধিকার, অধিকার শব্দটা বলতেই কোনো কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষাকে বোঝায়। টি.এইচ. গ্রিন বলেছেন যে অধিকার হচ্ছে সেসব বাহ্যিক অবস্থা যা মানসিক পরিপুষ্টি সাধন করে থাকে। অধ্যাপক হল্যান্ডের মতে এক ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তি এবং ব্যক্তিবর্গের কাজকর্মকে সমাজের মতামত ও শক্তি দ্বারা প্রভাবিত করার ক্ষমতাই হলো অধিকার। সর্বোপরি টি.এইচ. গ্রিনের পাশাপাশি আরো যারা বলেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বার্কার। বলেছেন যে অধিকার হচ্ছে ব্যক্তির সর্বোত্তম ব্যক্তিত্ব বিকাশের উপযোগী সেই সকল প্রয়োজনীয় সুযোগ সুবিধা যা রাষ্ট্র কি করে থাকে, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত। অর্থাৎ অধিকার হচ্ছে সে সকল সমষ্টিগত বিষয়ের সমষ্টি যা মানুষের বাহ্যিক এবং আচার আচরণকে নিয়ন্ত্রণের পাশাপাশি তার যে পরিস্ফুটন, অর্থাৎ তার আচার আচরণের যে পরিস্ফুটন সেগুলোকে নির্দেশ করে। অর্থাৎ এমন কিছু মৌলিক সুযোগ সুবিধা যা মানুষের জন্য অবশ্যই আবশ্যক। অধিকার ও সমাজ রাষ্ট্র অধিকার সমাজ ও রাষ্ট্র এই সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। অধিকারটি হচ্ছে রাষ্ট্র ও সমাজ কর্তৃক স্বীকৃত। অধিকার ছাড়া মানুষ তার ব্যক্তিত্বকে কি করতে পারে না, উপলব্ধি করতে পারে না। অর্থাৎ মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য রাষ্ট্র যে সকল সুযোগ সুবিধা সৃষ্টি করে এবং নাগরিকগণ সেই সকল সুযোগ সুবিধা ভোগের অধিকার পায়, সে সকল সুযোগ সুবিধার সমষ্টিগত রূপই হচ্ছে মূলত অধিকার। অধ্যাপক লাস্কি বলেছেন যে প্রত্যেক রাষ্ট্রই পরিচিত হয় তার প্রদত্ত অধিকার ধারা। অর্থাৎ রাষ্ট্র কি কি নাগরিকের জন্য অধিকার বিন্যাস করেছে বা অধিকারের ব্যবস্থা করেছে, তার দ্বারা একটা রাষ্ট্র ব্যবস্থার রূপ পরিচালিত হয় বা প্রকাশিত হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাশাপাশি আছে কর্তব্য। কর্তব্য শব্দটা আসলে মূলত আমরা অধিকার ভোগের পাশাপাশি যে সকল দায়িত্ব পালন করে থাকি তাকেই কর্তব্য বলা হয়। অর্থাৎ রাষ্ট্রেও আমার জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করছে, সেই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে রাষ্ট্রের জন্য কোনো কিছু করার যে মানসিকতা, সেটিই মূলত হচ্ছে কর্তব্য। আর মানবাধিকার শব্দটি আসলে সার্বজনীন এবং বিশ্ব জাতিসংঘ কর্তৃক অর্থাৎ বিশ্বের সকলের কাছে বা সকল রাষ্ট্রের কাছে স্বীকৃত একটি বিষয়। মানবাধিকার হচ্ছে মানুষের জন্মগত অধিকার, অর্থাৎ মানুষ হিসেবে জন্ম লাভ করে যে সকল অধিকার ভোগ করার কথা সেগুলি হচ্ছে মানবাধিকার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে বিষয়টি নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে মূলত নাগরিক অধিকার কি এবং নাগরিক অধিকার কত প্রকার কি কি এবং এর বিষয়গুলো নিয়ে। প্রথমেই আসি, নাগরিক অধিকার কয় প্রকার। প্রথমত নাগরিক অধিকার হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে নৈতিক অধিকার আর একটি হচ্ছে আইনগত অধিকার। নৈতিক অধিকার বলতে আমরা যেসব অধিকারকে বুঝি তা হচ্ছে নৈতিকতা বা ন্যায়বোধ থেকে যে সকল বিষয় উদ্ভূত, অর্থাৎ ন্যায়বোধ, নীতি, আদর্শ এ সকল বিষয় থেকে যে সকল অধিকারের জন্ম, সে সকল বিষয়ের অধিকারই হচ্ছে মূলত নৈতিক অধিকার। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আইনগত অধিকার। আইনগত অধিকার বলতে ব্যক্তি সেসব অধিকারকে বোঝায় যেসব রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং অনুমোদিত। আইনগত অধিকারের পেছনে রাষ্ট্রের সার্বভৌমত্ব বা সার্বভৌম কর্তৃত্ব দেখা যায়। আইনগত অধিকার ভঙ্গকারীকে রাষ্ট্রীয় আইন অনুযায়ী শাস্তি দেওয়া যায়। জীবন ধারণের অধিকার, সম্পত্তির অধিকার, শিক্ষার অধিকার, চাকরির অধিকার ইত্যাদি হচ্ছে আইনগত অধিকারের পর্যায়ভুক্ত। এখন এই আইনগত অধিকারকেও আবার কয়েক ভাগে
ভাগ করা যায় সেই বিষয়টি এখানে তুলে ধরার চেষ্টা করছি। আইনগত অধিকারের মধ্যে বিভক্তির মধ্যে আমরা যে সকল বিষয় দেখতে পাই সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, ধর্মীয় অধিকার এবং ব্যক্তিক অধিকার। এখন সামাজিক অধিকার বলতে কি বোঝায়? সামাজিক অধিকার মূলত যে সকল অধিকার নাগরিকের সভ্য সমাজ জীবনে বা জীবনযাপনের জন্য অপরিহার্য সে সকল অধিকারকেই বলা হয় সামাজিক অধিকার। যেমন একজন মানুষের জীবন ধারণের অধিকার বা জীবনের অধিকার, বেঁচে থাকা একটা মানুষের সামাজিক অধিকার। সভ্য সমাজে বেঁচে থাকাটাই হচ্ছে একটা অধিকার। তারপর হচ্ছে ব্যক্তি স্বাধীনতার অধিকার, অর্থাৎ একজন ব্যক্তি তার ব্যক্তিত্ব প্রকাশের জন্য সামগ্রিকভাবে যা করবে সেটা রাষ্ট্র তাকে কি করবে? সহযোগিতা করবে। সভা সমিতি করার অধিকার, চলাফেরার অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, বিভিন্ন চুক্তি সম্পাদনের অধিকার, আইনের চোখে সমান অধিকার, অর্থাৎ সকলেই আইনের চোখে সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। তারপর হচ্ছে সম্পত্তির অধিকার, ধর্মের অধিকার, পরিবার গঠনের অধিকার, অর্থনৈতিক ও সামাজিক সুবিচার লাভের অধিকার, শিক্ষার অধিকার, নিজস্ব সংস্কৃতি ও ভাষার অধিকার, খ্যাতি বা সম্মান লাভের অধিকার। এ সকল বিষয় মূলত আমাদের সামাজিক অধিকারের মধ্যে পড়ে। এখানে সামাজিক অধিকারের যে বিষয়গুলো আমি বললাম তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যক্তি স্বাধীনতার অধিকার, তারপরে হচ্ছে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, এটাও কিন্তু আমার সামাজিক অধিকার। তারপর হচ্ছে আইনের চোখে সমানাধিকার, অর্থাৎ নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আইনের অধীন এবং প্রত্যেকেই আইন দ্বারা পরিচালিত হবে, আইন ভঙ্গ করলে শাস্তি পেতে হবে। এই বিষয়টি নিশ্চিত করাই হচ্ছে সামাজিক অধিকারের মূল প্রতিপাদ্য বিষয়। এরপরে আমরা যে বিষয়টি দেখতে পাই সেটি হচ্ছে অর্থনৈতিক অধিকার। অর্থনৈতিক অধিকার কাকে বলে? মূলত যে সকল অধিকার ব্যক্তির অর্থনৈতিক অভাব বা দারিদ্র্য থেকে মুক্তি দেয় বা অর্থনৈতিকভাবে জীবনে নিরাপত্তা বিধান করে সেই সকল অধিকারকেই বলা হয় অর্থনৈতিক অধিকার। এখন অর্থনৈতিক অধিকারের মধ্যে আমরা যে সকল বিষয়কে দেখতে পাই সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কর্মের অধিকার, অর্থাৎ প্রত্যেকটি নাগরিকই তার কর্ম লাভ করার অধিকার রয়েছে এবং নিজের ইচ্ছে বা পছন্দ অনুযায়ী এই কর্ম লাভ করাই হচ্ছে একজন নাগরিকের অর্থনৈতিক অধিকারের মধ্যে অন্যতম। এরপর হচ্ছে ন্যায্য মজুরি লাভের অধিকার, নারী পুরুষ নির্বিশেষে একই ধরনের কাজের জন্য একই ধরনের মজুরি বা তার যে সম্মানী ভাতা সেটা যেন নিশ্চিত করা হয়, সেটাই হচ্ছে অর্থনৈতিক অধিকার। বিশ্রাম বা অবকাশ লাভের অধিকার, এখানে প্রত্যেকটি মানুষই কর্মের সাথে এমনভাবে যুক্ত থাকে যে মানুষের কর্মটা পরিচালনা করার ক্ষেত্রে অনেক সময় তাদের বিনোদনের প্রয়োজন পড়ে, অবকাশ যাপনের প্রয়োজন পড়ে, যেটা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত যে বিনোদন বা অবকাশ যাপন একজন মানুষের জন্য তার কর্মকে কি করে স্পৃহা বাড়িয়ে দেয়, সামর্থ্য বাড়িয়ে দেয়, তাকে কাজের প্রতি আলাদাভাবে মনোনিবেশ করার শক্তি যোগায়। পাশাপাশি শ্রমিক সংঘ বা ইউনিয়ন করার অধিকার হচ্ছে অর্থনৈতিক অধিকার। কারণ না কোনো শ্রমিক বা কোনো কর্মকর্তা কর্মচারী যদি তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় সেই অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সংঘ অবশ্যই তার জন্য বা ইউনিয়ন তার জন্য অবশ্যই কার্যকরী ভূমিকা পালন করতে পারে, এটাও অর্থনৈতিক অধিকারের মধ্যে পড়ে। বৃদ্ধ ও অক্ষম অবস্থায় অর্থনৈতিক নিরাপত্তা, যেটা রাষ্ট্র নিশ্চিত করতে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করতে দেখি, যে বৃদ্ধ বয়সে বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, বিধবা ভাতা, এই সকল বিষয় নিশ্চিত করার মধ্য দিয়ে একজন নাগরিকের অর্থনৈতিক যে সমৃদ্ধি বা অর্থনৈতিকভাবে তাকে সাপোর্ট দেওয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব, এটাও একজন নাগরিক হিসেবে আমাদের অর্থনৈতিক অধিকার। পাশাপাশি রাজনৈতিক অধিকার আছে পরবর্তীতে। রাজনৈতিক অধিকারগুলো বলতে কি বোঝায় বা রাজনৈতিক অধিকার কি? নাগরিকগণ রাষ্ট্রীয় জীবনে প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণের জন্য যে সমস্ত অধিকার ভোগ করে, অর্থাৎ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণের জন্য যে সকল অধিকার ভোগ করে তাকেই মূলত বলা হয় রাজনৈতিক অধিকার। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নাগরিকের রাজনৈতিক অধিকার স্বীকৃত। রাজনৈতিক অধিকার সমূহ আমরা কি কি বিষয়কে রাজনৈতিক অধিকারের মধ্যে আনতে পারি সেগুলো একটু দেখব। তার মধ্যে অন্যতম হচ্ছে স্থায়ীভাবে বসবাস করার অধিকার, অর্থাৎ একজন নাগরিক হিসেবে আমার নিজস্ব এলাকায় বা আমার নিজের জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে পারা বা সেই অধিকারটা হচ্ছে আমার রাজনৈতিক অধিকার। তারপর হচ্ছে নির্বাচনের অধিকার। নির্বাচনের অধিকারের মধ্যে এখানে দেখা যায় যে একজন জাতি ধর্ম বর্ণ পুরুষ শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকলে নাগরিকের ভোট দেবার এবং নির্বাচনে ভোট পাবার অর্থাৎ প্রার্থী হবার অধিকার ওই নাগরিকের রাজনৈতিক অধিকারের মধ্যে বিবেচিত। আবেদন করার অধিকার, যে কোনো নাগরিক তার অভাব অভিযোগ বা দেনা পাওনা
যাই থাকুক না কেন ইত্যাদি লিখিত আকারে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের নিকট জানানোর অধিকার হচ্ছে তার রাজনৈতিক অধিকার। বিদেশে অবস্থানকালে একজন নাগরিক নিরাপত্তা লাভের অধিকারটি হচ্ছে তার রাজনৈতিক অধিকার। পাশাপাশি সরকারের বিভিন্ন কাজ সবসময় যে জনগণের কল্যাণে নিমিত্ত হবে এমন কোনো কথা নেই। যদি সরকার জনবিরোধী কোনো কাজ করে সেগুলো যথাযথভাবে উপযুক্ত কারণ দেখিয়ে সমালোচনা করার অধিকারও একজন নাগরিকের রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে। তো পাশাপাশি সাংস্কৃতিক অধিকার রয়েছে। একজন ব্যক্তিকে চেনা যায় তার আচার আচরণ, তার কর্মকাণ্ড, তার যে চাল চলন সেগুলোর মধ্য দিয়ে। ঠিক তেমনি সংস্কৃতি হচ্ছে নাগরিকের আত্মপরিচয়ের বাহন এবং এই চর্চার মাধ্যমে নাগরিক তার ইচ্ছা ও অভিব্যক্তি অপরের নিকট প্রকাশ করে। নাগরিকের ব্যক্তিসত্তা ও জাতীয়তা তুলে ধরতে হলে নাগরিক অধিকার এবং সংস্কৃতির চর্চা অধিকার লাভ করতে হয়। এটা ছাড়া তাকে পূর্ণাঙ্গভাবে আমরা আলাদা করে বা বিশ্লেষণ করতে পারি না। পাশাপাশি ধর্মীয় অধিকার। ধর্মীয় অধিকার বলতে নাগরিকের সে সকল অধিকারকে বোঝায় যে সকল অধিকার মূলত তার ধর্ম পালনের ক্ষেত্রে নিশ্চয়তার বিধান করে। নিজ নিজ ধর্ম পালন, অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা, অন্যের কোনো ধর্মীয় কাজে বাধা বিঘ্ন সৃষ্টি না করা, এ সকল বিষয় নিশ্চিত করাই মূলত ধর্মীয় অধিকারের মধ্যে পড়ে। পাশাপাশি ব্যক্তিক অধিকার রয়েছে। সেই ব্যক্তিক অধিকারগুলো কোনগুলো? ব্যক্তিক অধিকার বলতে প্রত্যেক নাগরিকের একান্ত ব্যক্তিগত কিছু সুযোগ সুবিধাকে বোঝায়। ব্যক্তি স্বাধীনতার অধিকার, চলাফেরার অধিকার, পরিবার গঠনের অধিকার, চাকরি খ্যাতি লাভের অধিকার ইত্যাদি হলো একজন ব্যক্তির ব্যক্তিক অধিকার। ব্যক্তিক অধিকার ব্যতীত কোনো নাগরিক কখনোই নিজের সত্তাকে কি করতে পারে না, তুলে ধরতে পারে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে নাগরিক অধিকারের যে প্রকারভেদ সেখানে আমরা মূলত নৈতিক এবং আইনগত দুটো বিষয়কে প্রাধান্য দিচ্ছি এবং এই দুইটা প্রকারভেদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আইনগত অধিকার। আর আইনগত অধিকারের মধ্যেও বেশ কয়েকটি ধাপ আছে, যেমন সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, ধর্মীয় অধিকার, ব্যক্তিক অধিকার। এই অধিকারগুলো প্রতিষ্ঠা করার জন্য কিন্তু প্রতিনিয়ত আমরা নাগরিকগণ রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে বিভিন্ন সংগ্রাম বিভিন্ন ধরনের চাওয়া পাওয়ার মধ্য দিয়ে আমরা পার করে আসছি। তারপরেও কিন্তু আমাদের এই অধিকারগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে খর্ব হয় বা বাধাগ্রস্ত হয়। এই বাধাগ্রস্ত যেন না হয়, অধিকারগুলো যেন প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠা পায়, তার জন্য এই অধিকারের প্রতিষ্ঠার জন্য কিছু বিষয়কে প্রাধান্য দেওয়া হয়, যেটিকে অধিকারের রক্ষা কবচ হিসেবে বিবেচিত করা হয়েছে। সেই রক্ষা কবচগুলো সম্পর্কে একটু জানবো। অধিকারের রক্ষা কবচগুলো মূলত আমরা একটু দেখতে চাই। অধিকারের রক্ষা কবচ, এখানে রক্ষা কবচ বলতে আসলে মূলত যে বিষয়টিকে নির্দেশ করে, কবচ বলতে সুরক্ষাকে বোঝায়। আসলে এখানে অধিকারের রক্ষা কবচ একটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে রক্ষা কবচ শব্দটি, যা নিয়ামক হিসেবে আমরা বলতে পারি অধিকার প্রতিষ্ঠার জন্য সবার আগে জরুরি যেটা সেটা হচ্ছে আইন। আইন ছাড়া কখনোই অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কারণ নাগরিকগণ যদি কোনো রাষ্ট্রীয় বিধিবিধান না মানে তাহলে তাকে আইনের মাধ্যমে কি করা যায়, কেবলমাত্র সংশোধন করা যায় বা শাস্তির বিধান করা যায়। আর শাস্তির ভয়ে মানুষ কি করে, অপরাধ থেকে নিজেকে বিরত রাখে। অধিকার প্রতিষ্ঠার আরো একটি বড় হাতিয়ার হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র হচ্ছে এমন একটি বিষয় জনগণের জন্য, জনগণের দ্বারা পরিচালিত, জনগণের শাসন ব্যবস্থাকে মূলত বলা হয় গণতন্ত্র। যেহেতু জনগণ জনগণের জন্য জনগণের শাসন পরিচালনা করে, অবশ্যই সেখানে জনগণের কল্যাণের কথা চিন্তা করেই শাসন কার্য পরিচালনা করার কথা বলা হয়েছে। আর জনগণ যখন জনগণের কল্যাণের শাসন পরিচালনা করবে তখন অবশ্যই সেখানে জনকল্যাণের বিষয়টি ফুটে উঠবে, যা অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরে আমরা বলতে পারি এখানে সংবিধানের মৌলিক অধিকারের রক্ষণ। সংবিধানের মৌলিক অধিকারের ঘোষণা যেটা বলা হয়েছে, সংবিধানে মৌলিক অধিকারের ঘোষণা। অর্থাৎ মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে সেই লঙ্ঘিত মৌলিক অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য সংবিধানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং এগুলো প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোনো প্রকার বাধা বিঘ্ন সৃষ্টি হলে সেটা রাষ্ট্র সেই নাগরিকের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তারপরে হচ্ছে আইনের অনুশাসন। আইনের অনুশাসন আরো একটি বড় হাতিয়ার। আইনের অনুশাসন মূলত বলতে বোঝায় যে শাসন কার্যটা সকলের জন্য সমানভাবে প্রয়োগযোগ্য। অর্থাৎ এখানে আইনটাকে সঠিকভাবে সকলের জন্য সমভাবে নিশ্চিত করাই হচ্ছে আইনের অনুশাসন। ও নাগরিক অধিকার নিশ্চিত ও নিরাপদ করতে হলে যথার্থ আইনের অনুশাসন প্রতিষ্ঠা করা
এর কোনো বিকল্প নেই, কারণ আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হলে সকল নাগরিকগণ সমান সুযোগ সুবিধা লাভ করবে। পাশাপাশি আরো যে বিষয়টি আমরা গুরুত্ব দিচ্ছি সেটি হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা যা নাগরিক অধিকার খর্ব হলে সেটা সর্বশেষ আশ্রয়স্থল, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে আমার অধিকার যদি ব্যত্যয় ঘটে সেটা সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে এই বিচার বিভাগ। বিচার বিভাগ সর্বদাই রাষ্ট্র এবং নাগরিকের মধ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেই বিষয়টি বিবেচনা করে এবং নাগরিকের সর্বোচ্চ অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের এই বিচার বিভাগের কোনো বিকল্প নেই। পাশাপাশি আরো একটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে জনগণের সজাগ দৃষ্টি। জনগণের সজাগ দৃষ্টি, অর্থাৎ এখানে যদি আমরা জনগণ সবসময় সচেতন থাকি তাহলে আমাদের অধিকার যেমন প্রতিষ্ঠিত হবে, তেমনি অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি আমাদের নাগরিক যে বিষয়গুলো সেগুলো পূর্ণতা পাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 এই মহামারীর সময়ে আমরা আমাদের অনলাইন ক্লাস অব্যাহত রেখেছি শুধুমাত্র তোমাদের সাথে। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেখানে আমার 3-4টি বিষয় বেশ গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম হচ্ছে নাগরিক অধিকারের যে প্রকারভেদ, সেই প্রকারভেদের মধ্যে নৈতিক এবং আইনগত অধিকারের যে শ্রেণী বিভাগটি সেখান থেকে বেশিরভাগ সময় প্রশ্ন আসে। আর এই নাগরিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে, যেমন সামাজিক অধিকারের মধ্যে আমরা দেখি স্থায়ীভাবে বসবাস করার অধিকার আছে, তারপরে হচ্ছে নাগরিক অধিকারের মধ্যে যেমন জীবনের অধিকার, ব্যক্তি স্বাধীনতার অধিকার, সভা সমিতি করার অধিকার, চলাফেরা করার অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, এগুলো যদি কোনো কারণে খর্ব হয় তাহলে আমরা এই আইন, গণতন্ত্র, সংবিধানের মৌলিক অধিকারের যে ঘোষণা, আইনের অনুশাসন, এগুলো নিশ্চিত করার মধ্য দিয়ে সেগুলো প্রতিষ্ঠা করতে পারি। ঠিক তেমনি অর্থনৈতিক অধিকারের যে বিভিন্ন ধাপ রয়েছে সেগুলোর ক্ষেত্রে যদি যেমন ন্যায্য মজুরি না পাওয়া, সরকারি চাকরি লাভের ক্ষেত্রে, কর্মলাভের ক্ষেত্রে যদি কোনো বাধাবিঘ্নের সৃষ্টি হয়, সেগুলোর বিষয়েও কিন্তু শ্রমিকদের যে ইউনিয়ন বা সংঘ গঠন করার যে বিষয় সেখানেও যদি কোনো বাধার সৃষ্টি হয় তাহলে সেগুলো আমাদেরকে কি করবে, এই অধিকারের যে রক্ষা কবচগুলো আছে সেগুলো প্রতিষ্ঠা করার ঢাল হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তো ঠিক তেমনি প্রত্যেকটি অধিকারের মধ্যেই যদি কোনো ব্যত্যয় ঘটে সেই ব্যত্যয়কৃত বিষয়গুলোকে নিষ্পত্তির জন্য আমরা এই সকল রক্ষা কবচ যেগুলো আছে অধিকারে সেগুলোকে ব্যবহার করে আমাদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের এই বিষয়টি আমি তোমাদের সামনে যে তুলে ধরতে চেষ্টা করেছি অবশ্যই তোমরা সেটা মনোযোগ সহকারে দেখছো বা দেখবে। আর এই বিষয়টি যদি নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে। পরবর্তী ক্লাসে সেই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করার চেষ্টা করব। আমরা আগামী ক্লাসে আরো যে বিষয়টি আলোচনা করব সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নাগরিকের যে কর্তব্যবোধ এবং মানবাধিকার, সেই অংশগুলো নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে। এই মহামারীর ক্রান্তি লগ্নে তোমাদের নিরাপত্তার স্বার্থেই এখনো সরকার প্রতিষ্ঠান খোলার যে সিদ্ধান্ত সেটি গ্রহণ করেনি। আমরা তোমাদের পড়ালেখা যেন বন্ধ না হয়ে যায় সেটা চালিয়ে যাওয়ার নিমিত্তেই এই অনলাইন ক্লাস কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। তো সেই সুবিধার্থে তোমরা এগুলো নিয়ে বাসায় পড়াশোনা করো, ব্যস্ত থাকো। বিশেষ প্রয়োজন না হলে বাইরে বের না হওয়াই ভালো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেকেন্ড ওয়েভের এই সময়ে সকলেই সুস্থ থাকো এবং ঘরেই থাকো, সামাজিক দূরত্ব মেনটেন করে চলো। ইনশাল্লাহ আমরা এই বিপদ একদিন উদ্ধার করবই বা এই বিপদ থেকে আমরা বেরিয়ে আসবই। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।